আসি তাহলে। গুড মর্নিং, গুড মর্নিং। চারিদিক থেকে বিভিন্ন গ্রামের চাষিরা এখানে আসেন এই হাটে বাজারে। দেখো, পাওয়ার্ড বাই মোটুল, অর্গানাইজড বাই এবিবিকে। পলাশিতে এই ব্রিটিশদের হয়েছিল চরম যুদ্ধ। হোয়াট আ বিউটিফুল সিন। বছর সাধারণত প্রচুর বাইকার ছুটে যায় গুরুদংমার লেকের উদ্দেশ্যে। আসি তাহলে, সাবধানে থেকো। মেয়ের শরীরটা খারাপ, অবশ্য এখন ঠিক আছে, একটু বেটার আছে। চলো, সাবধানে থেকো। হ্যাঁ, হে গাইজ, গুড মর্নিং। আজকে 19শে জানুয়ারি 2025। ঘড়ির কাঁটায় এখন সময় 5টা 42 ভোর। বেরিয়ে পড়লাম বাউন্ডুলে গ্রুপের নতুন রাইডে। 2023-এর একদম শেষের দিকেই খুলেছে নর্থ সিকিমের গুরুদংমার পার্ট। অনেকদিন ধরে ইচ্ছা আছে যাবো, কিন্তু বিভিন্ন কারণে যাওয়া হচ্ছিল না। ফাইনালি আজ বাউন্ডুলের টিমের সাথে শুরু হলো গুরুদংমার লেকের যাত্রা। মিট আপ পয়েন্টে এখন যেতে হবে। রাস্তার লাইটগুলো সব অফ কেন কে জানে। গুড মর্নিং, গুড মর্নিং। নমস্কার করুন, হাত মেলাও। আরে যেটা খুশি। শুভ। হ্যালো, সৈকত। সৈকত, প্রসেনজিৎ পাজা। আরে স্যার, ভাইরাল কি হর্নটাই তোমার সবচেয়ে বেশি ভাইরাল। গালিও সবচেয়ে বেশি ওটাতেই। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আজ 19শে জানুয়ারি 2025। বেরিয়ে পড়েছি বাউন্ডুলের টিমের একটা নতুন রাইডে। তো আজকে কোথায় যাচ্ছি, কতজন যাচ্ছি, আস্তে আস্তে সব তোমাদের দেখাবো। ব্লগে থাকো। ফার্স্ট অফ অল জানাই ওয়েলকাম ব্যাক টু আ ভেরি বিউটিফুল ব্লগ ইন মিসিংয়ের ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আছি রানাঘাটে, ঠিক ক্যাথলিক চার্চের পাশে মিট আপ পয়েন্টে। আর এখানে রয়েছে আমাদের সমস্ত রাইডার্সরা এবং তাদের বাইক। এক এক করে তোমাদের সবার সাথে পরিচয় করে দিই। এখানে রয়েছে কৌস্তবদা চালাচ্ছে এক্সপালস। তারপরে রয়েছে অনির্বাণ চালাচ্ছে ডমিনার। এরপরে রয়েছে মলয় মলয় চালাচ্ছে হিমালয়ান 450। এখানে রয়েছে সঞ্জীব অ্যান্ড সুতীর্থা, ঠিক আছে, ট্রায়াম্প স্ক্র্যাম্বলার, ভাইরাল ট্রায়াম্প। কিন্তু হ্যাঁ, তোমার হর্নের অনেক চাহিদা আছে। আরে না। এখানে রয়েছে শুভ পোদ্দার, তোমার হচ্ছে হিমালয়ান। ওখানে রয়েছে প্রসেনজিৎ মলয়ের পিলিয়ন। এখানে রয়েছে উপল অ্যান্ড ফ্যামিলি, মানে উপল আর অনুরাধা। এরা চালাচ্ছে কেটিএম অ্যাডভেঞ্চার 390, আমার গ্রুপের লোক। আর এখানে রয়েছে সৈকত মান্না, মিটিওর 350। মিটিওর আমাদের প্রত্যেক রাইডেই কম বেশি একটা দুটো থাকে। এবারও তুমি মান রেখেছো মিটিওরের, মানে এই ফার্স্ট রাইড যেখানে রয়্যাল এনফিল্ড কম। রাইডাররা সব আস্তে আস্তে রেডি হচ্ছে, দেখতে পাচ্ছ। তবে রাইড শুরু করার আগে একটা খারাপ খবর এলো। আমাদের দুর্গাপুর থেকে অর্পণ জয়েন করছিল আমাদের এবারের রাইডে, বাট দুর্গাপুর থেকে ও আসছিল মোরগ্রাম, বাট আসার পথেই ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হয়ে ওর পায়ে চোট লেগেছে। ও জাস্ট কিছুক্ষণ আগে রাইডটা ক্যান্সেল করলো। ভাই, দিস ইজ লাইফ। আই এম ফিলিং ভেরি 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 সরি ফর অর্পণ। মানে ও হাইলি ইন্টারেস্টেড ছিল এই রাইডটার জন্য, আসতে পারছে না। তার থেকেও বড় কথা, ওর পায়েই হয়ে চোট লাগলো। আই জাস্ট ডিডন্ট এক্সপেক্ট। বাট আমাদের তো থেমে থাকলে চলবে না, এগোতে হবে। ওই দেখো বাস চলো। চলো আমরা এগোই আস্তে আস্তে। টায়ারটা বাস্ট হয়ে গেল এই গাড়ির। জয় শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ 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 শ্রীকৃষ্ণ, সামলে দেখো, শ্রীকৃষ্ণ সামলে দেখো। অন্যবার আমরা কি করি, সোজা এই হাইওয়ে ধরেই কৃষ্ণনগর যাই। বাট যেহেতু আমি বললাম আজকে আমাদের কৃষ্ণনগরের শক্তিনগর ফিল্ডে যেতে হবে, সেহেতু আমাদের আঁশতলার মধ্যে দিয়ে যেতে হবে। আর তার জন্য আমরা এখান থেকে বাঁদিকে টার্ন নেব।
তো এই মুহূর্তে আমি রানাঘাট আস্তলা থেকে বাতকুল্লা রাস্তা ধরে কৃষ্ণনগরের দিকে এগোচ্ছি। আমি এখন বাতকুল্লা আর তাহেরপুরের মাঝামাঝি পজিশনে আছি। যেরকম বললাম, আমাদের নদীয়ার একটি বাইকিং গ্রুপ MBBK এর একটি বাইকার ফেস্ট আছে আজকে। তো প্রথমে আমরা পুরো টিম নিয়ে ওখানেই যাব। মানে একটু থেকে আধা ঘন্টা মতন একটু কথা টথা বলে তারপরে আমরা বেরিয়ে যাব ওখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য পলসন্তার উদ্দেশ্যে। সব বাইকে মোটামুটি তেল আছে, তাই রিফিউল আমি আলাদা করে আর করিনি। একেবারে পলসন্তায় গিয়ে রিফিউল করবো পাপ্পু দাদা ভাই ব্রেকফাস্ট করার আগে। আর এর আগেও আমি 2-3 বার ব্লগ করার জন্য ক্যামেরা অন করেছিলাম, কিন্তু আমি ব্লগ করতে পারিনি কারণ মনটা খুব 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 খারাপ হয়ে গেছে অর্পণের অ্যাক্সিডেন্টের কথা শুনে। সকাল সকাল এরকম একটা খারাপ খবর পেয়ে সত্যি মানে বুকের ভিতরটা কেঁপে উঠেছে একদম। মানে কি বলবো আর, রাস্তাঘাটে এমনভাবে সবাই ভ্যান টোটো নিয়ে চলাফেরা করে যে বাইকারদের প্রতিনিয়ত জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। একটা ভ্যান নাকি হঠাৎ করে টার্ন নিয়ে নিয়েছে কোনো রকম ইন্ডিকেশন না দিয়ে, আর সেখানেই অর্পণের সাথে তার ক্র্যাশ হয়ে গেছে। তো এইগুলো খুবই খুবই দুর্ভাগ্যজনক, খুবই মানে হতাশাজনক, এগুলো নক্কারজনক ঘটনা। প্রতি মুহূর্তে আমি বলি যে এই ভ্যান আর টোটোর থেকে এই জন্য বেঁচে থাকুন। এদের কোনো মানে গ্যারান্টি নেই কখন কোন দিকে কিভাবে ঘুরিয়ে দেবে। এনিওয়েজ, আমরা এখন বাতকুল্লা ঢুকছি। একটু আগে আমাদের MBBK এর রওনক ফোন করেছিল যে দাদা তোমরা আসছো তো। আমি বললাম হ্যাঁ ভাই, আমি কথা যখন দিয়েছি তখন তো আসতেই হবে। আসলে ওদের এই বাইকের ফেসটার জন্য ওরা রানাঘাটে এসে আমাকে বলে গেছিল। আমি অনেকবার বারণ করেছি, কিন্তু তারপরে ওরা এমনও বলেছে যে দাদা ভোরবেলায় চলে এসো, আমরা থাকবো। তো 4টে ছেলে আমাদের জন্য ওরা জেগে বসেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় কোথাও গিয়ে এটা আমার দেখা করে যাওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা, আমি যখন নদীয়া রানাঘাটের ছেলে এবং নদীয়াতেই যখন একটা ইভেন্ট হচ্ছে কৃষ্ণনগরে, আর যে কৃষ্ণনগরে আমার মামাবাড়ি, তখন সেখানে সেই ফেস্টে একবার একটু উঁকি মেরে যাওয়াটা এমন কিছু মন্দ ঘটনা হবে না। প্লাস আমাদের দুজন রাইডার আছে, আজহারুল আর অনিকেত। অনিকেত আসবে নবদ্বীপ থেকে, আজহারুল আসবে চাপড়া থেকে। তো ওদেরকে আমি ওই শক্তিনগরের গ্রাউন্ডে যেখানে এই ফেস্ট হচ্ছে ওখানে আসতে বলে দিয়েছি। ঢুকে পড়লাম বাতকুল্লা। আমি বহুবার এসেছি বাতকুল্লা। খুব সুন্দর একটা বর্ধিষ্ণু গ্রাম, দারুণ একটি জায়গা। সকাল সকাল এখানে হাট বসে যায়, বাজার বসে যায়, এবং চারিদিক থেকে বিভিন্ন গ্রামের চাষিরা এখানে আসেন এই হাটে বাজারে। দেখো কিরকম সুন্দর হাট বসেছে, দেখো কত লোক ভাই, কত লোক। এই জায়গাটার নাম হলো জালালখালি। এই জালালখালির এই যে বড় মোড়টা এইমাত্র ক্রস করলাম, এটা ক্রস করার পরেই পড়বে দোগাছির মোড়। ওই দোগাছির মোড় থেকে আমাদের রাইট টার্ন নিতে হবে শক্তিনগর যাওয়ার জন্য। তো কৃষ্ণনগরের ভিতরে ঢোকার কিন্তু এটা একটা শর্টকাট রুট। ঠিক আছে, এটা হচ্ছে দোগাছির মোড়। এখান থেকে আমার ডান দিকে আমরা যাবো আর কি অ্যাকচুয়ালি। বাহ, দারুণ লাগছে তো জায়গাটা, কি সুন্দর। আমরা এখন দোগাছির ভিতর দিয়ে ঢুকে এগিয়ে চলেছি শক্তিনগরের দিকে। এখান থেকে আমাদের ডেস্টিনেশন আর 1.9 কিলোমিটার, মানে অলমোস্ট 2 কিলোমিটার দূরে অবস্থিত। ডান দিকের এই রাস্তাটা দিয়ে আবার মাঝদিয়া চলে যাওয়া যায়। যেহেতু আমার মামার বাড়ি কৃষ্ণনগরে ঘূর্ণিতে না, তাই প্রচুর এসা যাওয়া ছিল এই রাস্তায় এক সময় আমার। আর আমি চাকরি জীবনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থাকার সময় সবার আগে জয়েন করেছিলাম জুভেন্টাস বলে একটা কোম্পানিতে, এবং সেখানে আমার হেডকোয়ার্টার ছিল কৃষ্ণনগর। কাজেই সেই সময় আমার যাওয়া আসার জন্য এইটাই ছিল প্রধান রাস্তা। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এই যে আমার বাঁদিকে এটা হচ্ছে স্কুল, আর এর পিছনেই হচ্ছে মাঠটা। এখান থেকে আমরা বাঁদিক নেব। হ্যালো, আচ্ছা গাড়িগুলো আমরা এখানেই রাখি। হ্যাঁ,
কতক্ষণ এসছো? কত বেশিক্ষণ তো হয়নি। আরে অনিকেত, অর্পণ কি আসতে পারছে না? আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও একা ছিল না ক্লিয়ার ছিল? একা ছিল। সে বলতে কি একদম ক্র্যাশ করে গেছে? ক্র্যাশ করেছে, গাড়িটা লেগে যাচ্ছে, লেগে যাচ্ছে। আজারুল, অনিন্দ, হ্যাঁ। তাহলে আমরা এখন চলে এসেছি এমবিবিকে ফেস্টে। এখানেই হবে ফেস্ট, নদিয়া বাইকার্স মিট 2025 3.0 মনে হয় এটা ওদের। একবার তোমাদের দেখিয়ে দিই। এখানে একটা সুন্দর বসার জায়গা, ছাউনি মতন করা, তার ঠিক উল্টো দিকে এখানে স্টেজ রয়েছে। আই লাভ এমবিবিকে, বাহ এটা দারুণ হয়েছে। নদিয়া বাইকার্স মিট 3.0, স্পন্সার্ড বাই, পাওয়ার্ড বাই মোটুল, অর্গানাইজড বাই এমবিবিকে। দারুণ ব্যবস্থা, এবং দেখতে পাচ্ছ অনেক পার্টনার্স ওদের হয়েছে, অনেক খাটাখাটনি চলছে না। আরে এইসব না, এইসব না, এইসব না। ব্যানার আছে, হ্যাঁ, বাউন্ডারি কোথায়? বা ওইখানটাও দেখি আসো। ওইখানে? আচ্ছা, আমরা কিন্তু এক্ষুনি বেরিয়ে যাবো। হ্যাঁ, তো কতজন বাইকার মোটামুটি আসবে? মোটামুটি তোমাদের আশীর্বাদে 600, 650। 650। বাহ, এই সবাই একটু চলে এসো না। সব ঠিক আছে, ফেসটা ভালোভাবে হোক এটাই চাই। থাকলে সেটা বলো, তাহলে শিখতে পারবো। তোমার সাপোর্টেই তো এত ভালোভাবে হলো। আরে না, সেরকম কিছুই নাই, সবই তোমাদের। ওই দিকটা কালকে বলছে হবে না, আমার রাইনক্সের শ্যুট আছে আর একজনের শ্যুট আছে, আমি যেতে পারছি না। তুমি আসবে না, রকিদা আসবে না, তাহলে যাদের জন্য আমরা মানে এত ভালো একটা সাপোর্টটা প্ল্যাটফর্ম পেলাম, পেলাম, তারা যদি না আসে তাহলে আমরা কাদেরকে নিয়ে থাকবো? তাহলে তবুও যে তুমি এইটুকু আসলে, এতেই আমরা অনেকটা। ওই কালোটা আমাদের কারোর মাথায় ছিল না, ওটা তুমি আমায় চায়ের দোকানে বলেছিলে মনে আছে? ট্রাম্প, যে রৌনক ট্রাম্পকে বলেছি। হ্যাঁ একদম ঠিক আছে। অল দ্য বেস্ট, ভালো করে করো পুরো। ছবি তোলা। অল দ্য বেস্ট দাদা, ভালো করে করুন ফেসটা। চলো দাদারা একটুখানি আসলে একটা। তো এই হচ্ছে এদের ব্যানারটা রয়েছে, টিম বাউন্ডুলে রয়েছে এইখানে ছবি। আর কে কে জয়ী অফিসিয়াল, ডিএস মোটো অ্যাডভেঞ্চার, এগুলো সব ইউটিউবার্সদের লাইন। নিচে মিসিং গিয়ার্স রয়েছে, পাশে আরও অনেকে রয়েছে। যাই হোক, ভালোই লাগছে বেশ ব্যানারটা। আরসিবি আসছে না, আমাকে শুভজিৎ বলেছিল। চলে এসছি কৃষ্ণনগর শক্তিনগরের মাঠে। এখানে যতজনকে দেখতে পাচ্ছ সবাই কিন্তু এবার আমাদের সাথে রাইডে যাচ্ছে। অনিকেত নবদ্বীপ থেকে, হ্যালো, আর আজারুল চাপড়া থেকে, না চাপড়া থেকে, হ্যাঁ চাপড়া থেকে, ওকে। আর অনিন্দ এসছে এখানে আমাদের পেলিং রাইডের। হ্যাঁ, সবাই পরিচয় করে দিই, ও কিন্তু আমাদের বাউন্ডুলের মেম্বার। হ্যাঁ, ও কিন্তু আমাদের সাথে পেলিং রাইডে গিয়েছিল। হ্যাঁ ঠিক আছে। তো গুড মর্নিং সবাইকে, আমাদের এমবিবিকে পরিবারের তরফ থেকে বিনা মাইকে ফাঁকা গলায় আমাদের খুব কাছের মানুষ রকিদাকে আমরা পেয়েছি। তো আমাদের ফাউন্ডার অ্যাডমিন সন্তোষ সাহা দাদাকে একটু আমাদের গ্রুপের ব্যাচের মাধ্যমে বরণ করে নেবে। তো রকিদার জন্য একটা সবাই মিলে জোরে হাততালি। থ্যাংক ইউ। আমাদের যেহেতু গ্রুপের নাম মিস্টিরিয়াস বাইকার্স অফ বেঙ্গল কৃষ্ণনগরের ঐতিহ্য ঘূর্ণির মাটির পুতুল, সেইটা দিয়ে দাদাকে সম্বর্ধনা দেয়া হলো। আমাদের ফেস্টের দাদা স্পেশাল ইনভাইটেড পারসন, সেই হিসাবে এইটা দাদার জন্য আমাদের তরফ থেকে একটি সম্মাননা। আমাদের খুব কাছের ইউটিউবার, আমাদের জেলার ইউটিউবার, এটা তার দরুন দাদাকে মিসিং গিয়ার অরূপ ঘোষ। আমাদের গ্রুপের আরেকজন অ্যাডমিন অয়ন ব্যানার্জি, দাদা এবং দাদার গ্রুপ বাউন্ডুলেকে এই সম্বর্ধনার মাধ্যমে এবং এটা আমাদের যে গুডিজের ব্যবস্থা করা হয়েছে এরিসরা কালেক্ট করুন। তাহলে টিম বাউন্ডুলের জন্য একটা জোড়া হাততালি। তোমরা সকলে দাদার বাউন্ডুলের পেজ, দাদার ফেসবুক পেজ সবাই ফলো করো, সারা বছর এখানে রাইড হয়। থ্যাংক ইউ সো মাচ এমবিবিকে রাইডার্স, তোমরা এত সুন্দর একটা ফেস্টের আয়োজন করেছো নদিয়া জেলায় বহুদিন পরে। কলকাতাতে তো এসব হয়ই, বাট আমাদের জেলাতেও যে বাইকিং নিয়ে একটা কালচার আছে, আমরাও যে রাইড করতে বেরোই, এটাও একটা সবারই জানা দরকার, ঠিক আছে?
উইশ ইউ অল দ্য বেস্ট ফর দ্য ইভেন্ট। আশা করি প্রত্যেক বছর তোমরা এভাবে ইভেন্ট করতে পারবে। আমার দুর্ভাগ্য যে আমার আজকেই রাইড পড়ে গেছে, না হলে আমি সারা দিনটা হয়তো এখানেই থাকতাম, অ্যাক্টিভলি তোমাদের সাথে পার্টিসিপেট করতাম। আশা করি এর পরের বার যখন তোমরা করবে আমাকে তোমরা একটু আগে জানাবে, যাতে আমিও এখানে একদম তোমাদের মতন একদম এখানকার ছেলের মতন পার্টিসিপেট করতে পারি। একদম। থ্যাংক ইউ সো মাচ। টিম বাউন্ডুলাকে এমবিবি এর তরফ থেকে বেস্ট উইশেস, তোমরা জয় করে ফিরে এসো ভালোভাবে। থ্যাংক ইউ সো মাচ। কৃষ্ণনগর স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি, গেট বন্ধ আছে, টাইমটাকে ইউটিলাইজ করব। এটা হচ্ছে খৌনিশ পার্ক। কিছু দূর গিয়েই দেখবে মিনি সিঙ্গাপুর পড়বে, নদীয়ার বুকে মিনি সিঙ্গাপুর। মিনি সিঙ্গাপুরকে ডানাতে রেখে বাঁদিক দিয়ে আমাদের বেরোতে হবে। হ্যাঁ, এবার এই যে রাস্তাটা সোজা যেটা যাচ্ছে সেটা হচ্ছে নবদ্বীপের দিকে যাচ্ছে, এই রাস্তাটাই আমাদের ধরতে হবে। ডান দিকে চলে গেলে একদম কৃষ্ণনগর সদরের দিকে। শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, এইদিকে রাখো, এইদিকে এই পাশটাতে রাখো, এই দোকানটা ছেড়ে দিয়ে ওই পাশটাতে রাখো। আজ একটু ব্রেক বেশি হচ্ছে, শুরুটা একটুখানি। আজারুল, তুমি একদম লাস্টে চলে যাও। হ্যাঁ, তুমি হচ্ছে ওই এক্সপালসের আগে থাকবে, ঠিক আছে? কারণ আমি কাপলগুলো আমার সাথে আছে তো, ওই জন্য। আর অনিকেতকে বলে দাও, অনিকেত তোমার পিছনে থাকবে, অনিকেত তোমার পিছনে, তার পিছনে টেল থাকবে এক্সপালস, ঠিক আছে? চলো, আমরা শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে দাঁড়িয়েছিলাম, এবার এখান থেকে বেরিয়ে যাব, সোজা যাত্রা শুরু করবো। একটানা রাইড করতে হবে এখন। বাবা, কৃষ্ণনগর ছেড়ে বেরোতে বেরোতেই আমাদের 9টা বেজে গেল আজকে। চলো, এবার একটানা রাইড ছাড়া আর কোনো উপায় নেই। বেতুয়াটাউরি প্রবেশ করলাম আমরা। তাহলে কি হলো, কৃষ্ণনগর থেকে আরো দুজন নতুন রাইডার আমার সাথে জয়েন করেছে, তোমরা জানো। এক অনিকেত, দুই আজারুল। এবার মোহরগ্রাম থেকে আমাদের পরে রাইডার আমাদের সাথে জয়েন করবে, কালিমুদ্দিন। ঢুকে গেলাম পলাশি। বাংলার শেষ স্বাধীন নবাব মোহাম্মদ সিরাজউদ্দৌলার সাথে এই পলাশিতেই ব্রিটিশদের হয়েছিল চরম যুদ্ধ, যে যুদ্ধে স্থবির প্রস্তর মূর্তির মতন এক কোনায় দাঁড়িয়েছিল মীর জাফর, রায়দুর্লভের মতন বিশ্বাসঘাতক সেনাপতিরা। তেমনি অন্যদিকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে লড়াই করে গেছে মীর মদন মোহনলালের মতন বিশ্বস্ত সেনাপতিরা। এবং একদিকে যেরকম মীর মদনের মতন সেনাপতিরা শহীদ হয়েছেন বাংলাকে স্বাধীন রাখার জন্য, অন্যদিকে সেরকম জগৎ শেঠ, মীর জাফর, ঘসেটি বেগম এদের মতন সমস্ত ষড়যন্ত্রকারীরা দেশকে তুলে দিয়েছে ব্রিটিশদের হাতে। তবে যাই হোক, ইতিহাসের পাতায় আজকে স্বর্ণাক্ষরে খচিত রয়েছে আমাদের নবাব সিরাজউদ্দৌলার বীরত্বের কাহিনী। মাত্র 25 বছর বয়সে শহীদ হয়েছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। ব্রিটিশদের সাথে লড়াইয়ের পর যখন তিনি পালিয়ে যান, তার একদিন পরে তাকে ধরে এনে কোতল করেছিল মীর জাফরের ছেলে মিরন। অ্যাকচুয়ালি মিরন ঠিক তাকে মানেনি, মিরনের ইশারায় তাকে মেরেছিল মিরনের সেনাপতি মোহাম্মদ বেগ। শেষ ইচ্ছা ছিল, সামনে যে গেটটা দেখতে পাচ্ছ হোয়াইট রঙের, এই দিকেই সোজা চলে গেলে তোমরা দেখতে পাবে সেই আমবাগান, এবং সেখানে রয়েছে আবক্ষ মূর্তি নবাব সিরাজউদ্দৌলার, যেখানে যুদ্ধ হয়েছিল ব্রিটিশদের সাথে নবাবের বাহিনীর। ধরা পড়ার পরে যখন অন্তিম ইচ্ছা জানতে চাওয়া হয় নবাবের কাছে, তখন তিনি বলেন একটু রুজু করে নামাজ পড়ার জন্য, কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন তাকে সেই নামাজ পড়তে দেওয়া হবে না। নবাব যেই পিছন করে বসে রুজু হয়ে নামাজ পড়া শুরু করলেন, ঠিক তখনই নৃশংসভাবে তাকে খঞ্জর দিয়ে আঘাত করলো মিরনের সেনাপতি মোহাম্মদ বেগ। মাটিতে লুটিয়ে পড়লেন সিরাজ, এবং তারপর একের পর এক আঘাত হানলো মিরনের অন্যান্য সৈন্য সামন্ত এবং অন্যান্য সেনাপতিরা। শেষ পর্যন্ত দেহত্যাগ করলেন আমাদের সিরাজ। দেশের জন্য শহীদ হলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। পুরা কপাল। আজকে হয়তো আমাদের দেশ তথা আমাদের বাংলার অন্যরকম চেহারা হতো যদি সেই দিন নবাবের সাথে কাঁধে কাঁধ লাগিয়ে যুদ্ধ করত মীর জাফর। হয়তো আমরা হতাম টাকার দিক থেকে সব থেকে এগিয়ে, হয়তো আমরাই থাকতাম পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় চরমভাবে আমাদের দেশে লুটোতরাজ চালায় ব্রিটিশ সরকার, এবং তার ফলেই আজকে ভারত স্বাধীন হয় একটি পিছিয়ে পড়া গরিব দেশ হিসেবে। ভাবলেও চোখে জল চলে আসে। একটা 25 বছরের ছেলে, দেশের জন্য তার কি ভালোবাসা! আহা, যখন দেশ পত্রিকাকে ভালোবাসার কথা আসে তখন আমরা ভারতীয়রা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ মিলেমিশে সব এক, সবাই তখন আমরা একটাই, আমরা ভারতীয়। বাঁদিকের ফুটে রয়েছে সর্ষের ফুল, দেখো কি সুন্দর লাগছে প্রান্তর। ডান দিক বাঁদিক দুই পাশেই আমাদের কৃষকদের হাতের স্পর্শে মাটি যেন সোনা রূপে ধারণ করেছে। ওহো, কি বাত! হায় বাংলা! বন্ধুরা, বহরমপুর বাইপাস দিয়ে এগিয়ে চলেছি। ডান দিকে এই মাঠটা দেখো, এই ক্ষেতটা দেখো ভাই, উফ, সবুজ ক্ষেত, তার মধ্যে হলুদ ফুল। বাঁদিকে দেখো কি সুন্দর লাগছে না? पाटावाटी पाटावाटी। ओह गाइस, इसे चेक करो जरा, देखो इस जगह को भाई, व्हाट अ ब्यूटीफुल सीन, কি সুন্দর। ঘড়ির কাঁটায় সময় 10:55, আর আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম মোরগ্রাম মোড়। বাঁদিক দিয়ে গেলে বোলপুর শান্তিনিকেতন, সোজা আমরা যাব ফরাক্কার দিকে। এবার কালিমদা অলরেডি চলে এসছে এবং ওয়েট করছে এখানেই রাস্তার ধারে কোনো একটি চায়ের দোকানে। তো আমাকে একটু হালকা যেতে হবে কালিমদার জন্য ওয়েট করতে করতে। একটু এগিয়ে দাঁড়াই, গাড়ি নিয়ে চলে আসুন। এতগুলো বাইক রাখার জায়গা নেই তো এখানে। চা তো এখনো বসাইনি, আপনি চলে আসুন। কোথাও দাঁড়াবো, একটা ছোটো ব্রেক দেবো। আমরা অলরেডি 130 কিলোমিটার চালিয়ে নিয়েছি, এটা 10 মিনিটের ছোট্ট ব্রেক দিই। কি বলো? চা খাবো, চা। লাঞ্চের দেরি আছে আরো 130 কিলোমিটার। তাহলে তুমি বাকিদের নিয়ে এসো, আমি গেলাম ওখানে। 13 জন ছিলাম না আমরা ওখানে, 13 জন টিফিন করেছি, একজন বাড়লো। ঠিক আছে, আমাদের আরেকজন রাইডার কালিমদা। কতক্ষণ দাঁড়িয়ে আছেন? না, ওখানে দাঁড়িয়ে আছেন কতক্ষণ? ওখানে আধ ঘন্টা দাঁড়িয়েছি। আধ ঘন্টা? আচ্ছা, বাড়ির কাছেই। আপনার কোন জায়গায় বাড়ি এক্স্যাক্টলি? রামপুর। রামপুরহাট। রামপুরহাট থেকে মোরগ্রাম কতক্ষণ লাগে? ওই 32 কিলোমিটার। রাস্তা ভালো? হ্যাঁ। আচ্ছা, ব্রেকফাস্ট করেছেন? ব্রেকফাস্ট আমি বাড়িতে। ঠিক আছে, একটা ছোট্ট ইনফো দিদি তোমাদের। ওমরপুর ক্রস করার পরে আহিরন বলে একটা জায়গা আছে, সেই আহিরনে দুটো লোহার ব্রিজ আমাদের ক্রস করতে হয়। ওই জায়গাটায় না রাস্তাটা বাঁ দিকটাকে ব্লক করেছে, ডান দিকটাতে খুলে দিয়েছে, এবং ওই একটা সাইডে দুটো রোড, এবং ওই একটা সাইডে দুদিকের গাড়ি যাওয়া আসা করছে। বাট বাইক নিয়ে তোমরা যদি আসো না, তোমরা কিন্তু ওই কাঠ থেকে বাঁ দিকেই ঢুকে যাবে, ডান দিকে যাবে না। ডান দিকে গেলে জ্যামের মধ্যে পড়বে। ডান দিকে যাবে না, ডান দিকে গেলে জ্যামের মধ্যে পড়বে। ওখানে একটা মানুষ যাওয়ার মতন গ্যাপ করা আছে, বা সিঙ্গেল বাইক যাওয়ার মতন গ্যাপ করা আছে। অনেক বড় লাগেজ থাকলে, প্যানিয়ার থাকলে বেরোবে না, তখন এই ফুটপাথটা দিয়ে তোমরা বেরোবে। আমি ওই ভুলটা করলাম, বাট তোমরা কিন্তু করো না, তোমরা ফুটপাথটা প্রথমেই ধরে নিও, কারণ ডান সাইডটাতে খুব স্লো করে দেবে তোমায়। আমরা আজকে সকাল থেকে জ্যাম খেতে খেতেই আসছি, আমার আর জ্যাম খেতে ইচ্ছে করছে না, কাজেই আমি এই সাইডটা নিয়ে নিয়েছি, লেফট সাইডটা। তবে একটা জিনিস দেখলাম যে এই দিকটা এইভাবে বন্ধ করে রাখার মতন কিন্তু কোনো কাজ হচ্ছে না, শুধু বন্ধ করে রেখেছে হ্যারাসমেন্টের জন্য, এছাড়া আর কিচ্ছু না। আজকে এই কথাটা বলতে বাধ্য হলাম, যখন NH12 তৈরি হলো আমি অনেক গর্ব করে শেয়ার করেছিলাম, অনেক
গল্প করে অনেকের প্রশংসা করেছিলাম, বাট আজকে কোথাও গিয়ে দাঁড়িয়ে না সেইগুলো আর ভালো লাগছে না, মনে হচ্ছে কোথাও গিয়ে ভুল করেছি। কারণ এই যে NH12টা তৈরি হয়েছে না, তুমি যখনই কৃষ্ণনগর ক্রস করে, বলা ভালো বেথুয়াডুয়ারি ক্রস করে যখনই তুমি এই ফরাক্কা অব্দি আসবে না, তখনই তুমি ম্যাক্সিমাম জায়গায় সিঙ্গেল লেনই পাবে, তুমি ওই 4 লেন পাবে না। ওই রাস্তার এক সাইড হয় ব্লক করা, হয়তো খোঁড়া, হয়তো আটকানো, অন্য একটা দিক দিয়েই সব গাড়ি যাতায়াত করছে, এটাই তুমি দেখতে পাবে। এটা রোজকার ব্যাপার হয়ে গেছে। আমি এই যে লাস্ট 3 মাস ধরে যাতায়াত করছি, আমি কিন্তু প্রত্যেকবারই একই রকম জিনিস দেখছি, কোনো চেঞ্জ নেই, কোনো চেঞ্জ নেই। আমি এখনো পর্যন্ত আমি বলতে পারবো না যে আমি পুরো হাই রোডটা এনজয় করতে পেরেছি, নো, নট অ্যাট অল। দেখো আবার এখানে রাস্তা ডান দিকেরটা ব্লক করে এই রাস্তাটাকে বোথ লেন, ডবল লেন করে দিয়েছে। কিচ্ছু বলার নেই, এদের কেউ কিচ্ছু বলার নেই। সবাই একটু দাঁড়ালাম, একটা ছোট্ট মিনিট 5 ব্রেক, কারণ আমারও ঘুম পাচ্ছে, সঙ্গে সঙ্গে সবারই একটু চোখ বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? আসলে আর্লি মর্নিংয়ে যে ফ্রেশ 100 কিলোমিটারের রাইডটা আমরা রোজ করি, আজকে সেটা হয়নি। কৃষ্ণনগরের ওই ইভেন্টে গিয়ে ওখানে একটুখানি লেট হয়ে গেছে, গতিটা একটু স্লো হয়ে গেছে, তো সেই জায়গায় যে এনার্জিটা সেটা একটু ল্যাকিং অনুভব করছি এখন। এনার্জি একটু কম আছে শরীরে, হয়তো একটু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অনির্বাণ একটা কফি দিল, অ্যাকচুয়ালি শুভ কফির পাউচ নিয়ে এসছে, ছোটো ছোটো কফির পাউচ নিয়ে এসছে, তো র কফি মারলাম, মানে গুঁড়ো কফি মারলাম। তেতো একদম ঘুম ছেড়ে গেছে এখন, বাপ রে বাপ, কি তেতো কি তেতো। এখন আবার এগোলাম, কটা বাজে এখন? অলমোস্ট 2টো বাজে, না 1টা বাজে, 1টা 7। ঘন্টাখানেকের মধ্যে, 1.5 ঘন্টার মধ্যে আশা করছি আমরা পৌঁছে যাব অনেকটাই ইটারের কাছাকাছি। বেশি দূরত্ব আর মনে হয় নেই, 100 কিলোমিটার মতন আছে। আর তার উপরে রাস্তা, পাড়ায় পালের রাস্তা, এত ব্যারিকেড, এত জ্যাম, এত ব্লক, আরো মানে চালানোর যে একটা স্পিরিট সেটাই নষ্ট হয়ে যাচ্ছে। ফরাক্কা ড্যাম পৌঁছে গেছি আমরা। আগের বার এসে দেখেছিলাম একটাই মাত্র স্ল্যাব ডান দিকের ব্রিজে বসানো বাকি ছিল, এখনো ওই একটাই বাকি আছে, ওইটাই বসানোর কাজ চলছে। বাবারে, জলের লেয়ার অনেকটাই নিচে, ওই সাইডে ফাইডে সব পিকনিক করছে লোকজন। বাহ, মনোরম পরিবেশ, নীল নীল জল গঙ্গার এখানে, খুব ভালো। তবে ব্রিজে একটুখানি জ্যাম আছে, গাড়ি মুভ করছে, বাস গাড়ি মুভ করছে কিন্তু স্লো। আমি জানি না তোমরা সবাই জানো কি না, এই ফারাক্কা ব্রিজটাই কিন্তু পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা আর মালদা জেলার বর্ডার। এই তোমরা যখন কলকাতা থেকে শিলিগুড়ির দিকে যাও, তখন ফারাক্কা ব্রিজ ক্রস করার পরেই কিন্তু দেখবে লেখা থাকে ওয়েলকাম টু মালদা ডিস্ট্রিক্ট। ওখান থেকে কিন্তু মালদা শুরু হলো, মানে ফারাক্কা ব্রিজটা গোটাটাই পরে হচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলার মধ্যে। আমরা এন্টার করছি কালিয়াচক। হিসাবে বলছে আজকে কালিয়াচকে জ্যাম পাওয়ার কথা নয়, কারণ আজকে হলো সানডে। সানডেতে মানে রবিবারে কালিয়াচকের বাজার পুরো ক্লোজ থাকে, এখান থেকে কালিয়াচকের জ্যাম সাধারণত দেখা যায়। আজকে কিন্তু দেখা যাচ্ছে রাস্তা অনেকটাই খালি রয়েছে। সো আই হোপ আমরা কালিয়াচকটা ক্লিয়ারই পাবো। তবে কিছু স্কুইড অথবা কিছু ছাপড়ি কালিয়াচকের প্রত্যেকবারই পাওয়া যায়। কালিয়াচক সিগন্যাল, এর আগের বার যখন আমরা ইয়ার এন্ড রাইডে গিয়েছিলাম তখন কালিয়াচক একেবারেই ফাঁকা পেয়েছিলাম, বাট আজকে মনে হচ্ছে সেই ভাগ্য নেই। আজকে রয়েছে কালিয়াচকে ভিড়, তুলনামূলকভাবে ভিড়টা অনেকটাই কম, কিন্তু ভিড় রয়েছে। আর লাগিয়ে দেয় লরির সাথে টোটো, তো ভয় লাগে। টোটো যদি ম্যাজিক দেখিয়ে দেয় এই সমস্ত জায়গায়, একদম সোজা লরির পিছনের চাকার নিচে গিয়ে পড়বো।
এই কালিয়াচক বাজারের প্রথম সিগন্যালটা ভালোভাবেই পার করলাম, এবার কালিয়াচক বাজারের দ্বিতীয় সিগন্যাল সামনেই। ওই দেখো ওই দেখো, ওই বাপ রে বাপ, আগুন নিয়ে খেলা। বাহ, কালিয়াচক ব্লক 1 গ্রামীণ বইমেলা। এক্স্যাক্টলি এটা কোন জায়গা আমি একটু দেখে নি, দাঁড়াও। সুজাপুর, মালদা। আচ্ছা, এই জায়গাটার নাম সুজাপুর। আচ্ছা, এই যে সুজাপুর 1 কিলোমিটার, মালদা বাইপাস 7.1 কিলোমিটার, তো এটা হচ্ছে সুজাপুর। ওকে ওকে। উপলের ব্যাগটা ডান দিকে মনে হচ্ছে সাইলেন্সারে ঠেকছে। সাইলেন্সারে লাগছে ব্যাগ, সাইলেন্সারে লাগছে না ব্যাগটা, সাইলেন্সারে লাগছে। এই দিকটা এইটা সাইলেন্সারে ঠেকে যাচ্ছে, একটু উপরে করলে ভালো হয়। এখনো লাগছে? ঠিক আছে, চলো চলো, বাকিটা খাওয়ার জায়গায় করবে, বাকিটা খাওয়ার জায়গায় করে নেবে, চলো। জাস্ট গাজলের মোড়টা ক্রস করলাম, মায়েরই বলছি ভাই উত্তরবঙ্গে ঢোকার পর থেকে একটু হাত খুলে রাইড করতে পারছি। সকাল থেকে তো জ্যামে পুরো দিনটা কেটে যাচ্ছিল, এনার্জি লেভেলও ডাউন হয়ে যাচ্ছিল, বাট এই মালদা বাইপাসে ঢোকার পর থেকে এরকম ফাঁকা রাস্তা পাচ্ছি, একটুখানি হাত খুলে বাইক রাইড করা যাচ্ছে। 2:23 বাজে, জিপিএস বলছে যে আর 24 মিনিটের মধ্যে আমরা ইটাহার পৌঁছে যাব এবং আমাদের লাঞ্চ শুরু হবে। তবে আমার মনে হচ্ছে লাঞ্চ করে বেরোতে 4টে বাজবে, আর আমাদের হোটেল ঢুকতে আজকে 9টা বাজবে। অবশেষে তো বন্ধুরা, অবশেষে পৌঁছে গেছে ইটাহার, আমার বাঁদিকে ইটাহার বাস স্ট্যান্ড। এখন ঘড়ির কাটার সময় 2:41। আমাদের ধাবায় পৌঁছাতে সময় লাগবে আরও মিনিট 10। আরে উন্নয়নের আরেকটা বিচি পাওয়া গেল, তাহলে একটা বিচি বেতারে উড়িতে ঝুলছি, আরেকটা এখানে হাতে করে ধরে রেখেছে। হ্যালো, বলো দাম এটার? গাড়ির হ্যাঁ 4 লাখ। 4 লাখ? হ্যাঁ, রায়গঞ্জ পুলিশের গাড়ি, সিসিটিভি ক্যামেরা লাগানো। বাবা, চলো চলো চলো, রায়গঞ্জ এখান থেকে 14 কিলোমিটার। হ্যাঁ, দুর্গাপুর 9 কিলোমিটার। এটা ওই দুর্গাপুর না গুরু, এটা অন্য দুর্গাপুর। চলো ডান দিক। এখনো অনেকেই আসেনি, আমাদের আগে ছিল তো, আমাদের আগে কেউ নেই, আমার আগে কেউ নেই। ওরা ওই আমরা যখন টয়লেট করতে দাঁড়ালাম না, ওরা ক্রস করেছিল। কে যখন আমরা টয়লেট করতে দাঁড়ালাম, ওরা সবাই পিছনে, ওরা সব দাঁড়িয়ে সিরিয়াস খাচ্ছিল সাইডে। ও কোথায়? এই তো অনেকটা ডাকলো সঞ্জীব দাকে, তারপরে সন্দীপ তো, হ্যাঁ আদিকে দাঁড়িয়ে ছিল। সঞ্জীব আর হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সঞ্জীব, হ্যাঁ দাঁড়িয়ে ছিল। পেট্রোল ভরাতে হবে, 55 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে। হ্যাঁ, সামনে ভরিনি, তখন ভরালি না কেন? আমি লাস্ট বাড়িতে ভরিয়েছি। কেন? তারপরে আর ভরাইনি, ভাবলাম যে চলে যাবে তো। আবার তোর জন্য এখন দাঁড়াতে হবে? না আমি একা না, আছে আরো আছে, টিমে লোক আছে তো? হ্যাঁ লোক আছে। ঠিক আছে, 4:30 বাজে। খাওয়া দাওয়া করে আমরা বেরোলাম এখন ইটাহার থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। ডালখোলা পর্যন্ত ভালো রাস্তা পাবো, তারপরে শুরু হবে খারাপ রাস্তার বহর। এইখানে দাঁড়িয়ে পুরো টিমটাকে আমি পাস করিয়ে দেবো। Guys, finally we are back on track. লাগেজটা বেশি ডান দিকে চলে এসছে।
রূপাহারে আছি, এখান থেকে জাস্ট বাঁদিকের ভিউটা দেখো, সানসেটটা কি মায়াবী লাগছে, জাস্ট অন্য একটা দুনিয়ার সানসেট। উফ, দারুণ লাগছে, দারুণ। শালা সাপের বাচ্চা। উঠোনেও মনে হয় এভাবে বাড়ির দালানেও মনে হয় এভাবে থুতু ফেলে। আচ্ছা বন্ধুরা, এবার সময় হয়ে গেছে তোমাদেরকে আমাদের এইবারের রাইডের আইটিনারি বলার। দেখো, আমরা চলেছি নর্থ সিকিমের পথে। নর্থ সিকিম মানে এই মুহূর্তে গুরুদংমার লেক। উইন্টারে গুরুদংমার লেক চারিদিক থেকে সাদা হয়ে থাকে, শুধু মাঝখানে একটুখানি জল থাকে। এই দৃশ্যটা দেখার জন্য প্রত্যেক বছর সাধারণত প্রচুর বাইকার ছুটে যায় গুরুদংমার লেকের উদ্দেশ্যে, নর্থ সিকিমের উদ্দেশ্যে। আমরাও ছুটে চলেছি। আজকে 19 তারিখ, আজকে আমরা 19শে জানুয়ারি 2025। আজকে আমরা থাকবো শিলিগুড়িতে। শিলিগুড়িতে আমরা থাকবো ফিনিক্স লজ। আজকে রাত শিলিগুড়ি থাকবো। কালকে আমরা চলে যাব শিলিগুড়ি থেকে মাঙ্গান। শিলিগুড়ি থেকে মাঙ্গান যাওয়ার 2-3টে রাস্তা আছে। একটা হচ্ছে শিলিগুড়ি থেকে সিমথাং হয়ে ডিকচু হয়ে মাঙ্গান, একটা হলো শিলিগুড়ি থেকে গ্যাংটক হয়ে সিমথাং হয়ে, একটা হলো শিলিগুড়ি থেকে গ্যাংটক হয়ে ডিকচু হয়ে মাঙ্গান, আরেকটা হলো শিলিগুড়ি থেকে গ্যাংটকের ন্যাশনাল হাইওয়ে ধরে মাঙ্গান। আমার ইচ্ছা আছে ন্যাশনাল হাইওয়ে ধরে, আমার ইচ্ছা আছে গ্যাংটক হয়ে ন্যাশনাল হাইওয়ে ধরে যাওয়ার, কারণ তাতে কয়েকটা সাইট সিন আসে। পাশাপাশি রাস্তাটা চওড়া, রাস্তাটা বড়, কিন্তু রাস্তাটা অনেক বেশি লেন্দি। আর ডিকচুর রাস্তায় এখন ব্যাক কাটিংয়ের কাজ চলছে, তাই সিংথাম হয়ে ডিকচু হয়ে যাওয়ার কথাটা আমি চিন্তাই করছি না, অনেক বেশি সময় লেগে যাবে। আর গ্যাংটক হয়ে ডিকচু হয়ে যাওয়া যা, তার থেকে আমার মনে হয় গ্যাংটক থেকে মাঙ্গান ওই NH ধরে যাওয়া ভালো। তারপরের দিন মানে 21শে জানুয়ারি 2025 আমরা যাব মাঙ্গান থেকে লাচেন। 22শে জানুয়ারি আমরা যাব লাচেন থেকে গুরুদংমার, এবং সেখান থেকে সোজা চলে যাব লাচুং। এখানে একটা কথা বলে রাখি, মাঙ্গান থেকে লাচেন যাওয়ার রাস্তাটা আগে যেটা নাগা হয়েছিল, অনেক অফরোড ছিল, ওইটা এখন আর নেই। এখন সানকালাংয়ের রাস্তা ধরে আমরা সোজা চলে যাব মাঙ্গানের দিকে। এখন আমরা মাঙ্গান থেকে সানকালাং মানে জঙ্গভ্যালির রাস্তা ধরে যাব একদম লাচেনের দিকে, মানে চুংথাংয়ের দিকে। তো এই রাস্তাটা আগেও আমি গেছি, এই রাস্তাটা অনেকটাই বেটার। অনেক কটা লুপ আছে, একটু বেশি ঘুরতে হয়, ঘন্টাখানেক বেশি সময় লাগে, কিন্তু রাস্তাটা মোটের উপরে অনেক বেশি ভালো। তারপরের দিন মানে 22 তারিখ ফাইনালি আমরা চড়াই শুরু করব গুরুদংমার লেকের দিকে। 22 তারিখ গুরুদংমার লেক ঘুরে এসে আমরা লাচুং যাব। লাচুং থেকে 23 তারিখ আমরা ইউমতাং, ইউমেসমদং, সাংলাফুসো এগুলো ভ্রমণ করব। তারপরে ফাইনালি লাচুং থেকে শিলিগুড়ি ফিরব 24 তারিখ। এই হচ্ছে আমাদের ট্যুর প্ল্যান। আপাতত আমি ডালখোলার কাছাকাছি চলে এসেছি। ডালখোলা থেকে আমাদের রাইট টার্ন নিয়ে চলে যেতে হবে ইসলামপুরের দিকে। এইবারে রাস্তা খারাপ শুরু হবে কিছুক্ষণ পর। ঘড়ির কাটার সময় 5টা 36। আর কোনো ব্রেক দেওয়ার ইচ্ছে আমার নেই, কিন্তু মনে হচ্ছে একটা ব্রেক দিতেই হবে, কারণ এই হেলমেটের কাঁচ না ভরে গেছে মরা পোকায়, চিটার মতন চিটে আছে, কালো 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 কিছু দেখতে পাচ্ছি না। হেলমেট পরিষ্কার করতে হবে, সেই ফাঁকে একটু চাও খাওয়া হয়ে যাবে। ডালখোলা আর 11 কিলোমিটার দূরে। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগছে। আই লাভ ডালখোলা। তো ফাইনালি পৌঁছে গেলাম ডালখোলায়। এই জায়গাটায় রাস্তার লাইট দিয়ে দারুণ করে সাজানো রয়েছে। ন্যাশনাল হাইওয়ে সাজিয়েছে সেন্ট্রাল, আর স্টেট হাইওয়ে সাজিয়েছে রাজ্য। এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে। সামনে সামনে 26 জানুয়ারি রিপাবলিক ডে অফ ইন্ডিয়া। তো আমার মনে হয় সেই উদ্দেশ্যে সাজানো হয়েছে ডালখোলা শহরকে।
তবে যাই হোক, আগে থেকে ডান দিকে যেতে হবে আমাদের। এখান থেকে শিলিগুড়ি দূরত্ব 127 কিলোমিটার। তবে প্রথমে আমাদের যেতে হবে কিষানগঞ্জ। এখান থেকে কিষানগঞ্জ ডান দিকে 28 কিলোমিটার, পূর্ণিয়া বাঁদিকে 42 কিলোমিটার। এই ফ্লাইওভারের নিচ থেকেই ডান দিকে মুড়ে যেতে হবে। NH12 থেকে আমরা পৌঁছে গেলাম NH27-এ। দেখো, অ্যাকচুয়ালি NH12 কিন্তু এইখানেই শেষ। এরপরেই NH12টা পাল্টে গিয়ে NH27 হয়ে গেল। এবং ম্যাপেও দেখবে এখানে লেখা থাকবে এটা হচ্ছে পূর্ণিয়া শিলিগুড়ি রোড বা এরকম কিছু একটা লেখা থাকে। আমরা দাঁড়িয়েছিলাম ডালখোলা পার করে ভারত পেট্রোলিয়ামের ঘর ধাবায়। চা খেলাম। চা খেয়ে আমরা সব বাইকাররা আবার এগোচ্ছি। এইবার আর কোনো স্টপ দেবো না, একদম সোজা ঢুকে যাবো শিলিগুড়ি। এখান থেকে শিলিগুড়ি 2 ঘন্টা 51 মিনিট দেখাচ্ছে। তো আশা করছি 3 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো ফিনিশ ক্লাব। চলো। দেখো পুলিশের গাড়ি, দেখো কোনো নাম্বার নেই, কিচ্ছু নেই। পুলিশের গাড়ি, হে ভগবান। এখন এলাম পাঞ্জিপাড়ায়, সময় 7টা 5। গুগল ম্যাপ বলছে 9টা 8-এর মধ্যে ঢুকে যাবো আমাদের হোটেলে। এখান থেকে দূরত্ব আর 95 কিলোমিটার, 2 ঘন্টা মতন সময় লাগবে। ফুলবাড়ি বাইপাস, ঘোষপুকুর বাইপাস। এইবার এখান থেকে ডান দিকে যাবো। আরে শোনো শোনো, বাঁদিক দিয়ে জ্যাম পাবো, ডান দিক দিয়ে তাড়াতাড়ি হবে। ম্যাপ বাঁদিক দেখাচ্ছে, বাট বাঁদিক দিয়ে গেলে জ্যাম পাবো। আচ্ছা হ্যাঁ, চলো বাঁদিক দিয়ে চলো, চলো সোজা চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো, হ্যাঁ চলো নিচ দিয়ে যাবো, চলো চলো। এ কই আরেকজন কই? চলো। শিলিগুড়ির বিহার মোড় পৌঁছে গেলাম। এবার একটু দাঁড়াতে হবে বাকিদের জন্য। ফাইনালি পৌঁছে গেলাম। হ্যাঁ হয়ে গেল আর 10 মিনিট। এই তো এখানে 24 মিনিট দেখাচ্ছে। জ্যাম যদি না থাকে তাহলে 20 মিনিট। এরকম শহরের মধ্যে দিয়ে যাবো তো টাইমটা বোঝা যাবে না। শিলিগুড়ি, এটা হচ্ছে মানে এক্সটেন্ডেড শিলিগুড়ি আর কি। এই জায়গাটার নাম বিহার মোড়। হ্যাঁ, সোজা গেলে বিহার। তাই না? হ্যাঁ, আমাদের ডিউকটা কই? ডিউকটা আরেকটা ডিউক ছিল যে। ফোন করো না, আজারুলকে ফোন করো। কেন নেটওয়ার্ক নেই? আজারুলকে ফোন করো। বন্ধুরা, ফাইনালি 9টা 3-এ আমরা শিলিগুড়ি মেন সিটি ঢুকে গেলাম। এই মুহূর্তে আমি আছি হিল কাট রোডে, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে শিলিগুড়ি মেন শহরের দিকে। সামনে তেমনি বাস স্ট্যান্ড। কি ব্যাপার? হ্যাঁ, আরে তোমাকে কতবার ফোন করেছি ভাই, কতবার ফোন করেছি তোমার জন্য। কতক্ষণ দাঁড়িয়ে আছি আমরা। দেখো ঘরে এসে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি ডাকলাম তোমাকে। আমি দাঁড়িয়েছিলাম, ওর ওখানে এতটাই এগিয়ে গেছে, আমি ওর পেছন ফিরে পেছনে একটা অটো ছিল, তারপরে আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমি তোমাদেরকে ব্যাকগ্রাউন্ড লোড ব্যাকগ্রাউন্ড ফিল পাচ্ছি না।
হ্যাঁ বাকি সবাই আসছে আসছে সব আছে একসাথে ঢুকবে বেশি ক্লোজ রাখিস না বেশি ক্লোজ রাখিস না হ্যাঁ